আল্লাহর বিচার হয়েছে। উনি এখন সিম্প্যাথি পাওয়ার জন্য শাহজাহান শেখ, আরে ভাববেন আমার জাত ভাই, ওরকম জাত ভাই রেখে দাও। বিদেশি বন্দুক নিয়ে সেখানে গুলি চালাবে, দেশের মানুষকে খুন করবে, দেশের মানুষের নখ উপড়ে নেবে, মিথ্যা কেসে জেল খাটাবে। ও জাত ভাইয়ের গল্প আমাকে শুনিয়ে লাভ হবে না, ও হবে না। যে নাই করবে, কোন জাত ধর্ম বর্ণ আমার দেখার দরকার নেই, তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। যার সাথে অত্যাচার হবে সে আদিবাসী দলিত মা হতে পারে, যে সন্দেশখালীর আদিবাসী মা হতে পারে, সন্দেশখালীর দলিত মা হতে পারে, সন্দেশখালীর মুসলিম পরিবার হতে পারে, দেখার আমার দরকার নয়। যে অত্যাচারিত তার পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়িয়ে তার হয়ে লড়াই করবে। যেভাবে লড়াই আনিস খানের হয়ে করে আসছি আমরা, যেভাবে লড়াই আমরা চোপড়াতে চলে গিয়েছিলাম, আদিবাসীদের উপর অত্যাচার হয়েছিল, তাদের খাবার পর্যন্ত কেড়ে নিয়েছিল, তাদেরকে দাঁড়িয়ে থেকে রান্না করে তাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট আমরা করে এসেছি। সেই লড়াই আমরা লড়বো। আমরা যেভাবে লড়াই এসটি সিটের, আপনারা শুনলে অবাক হবেন, মমতা ব্যানার্জি তিন চারটে জাতির মানুষকে খুব ভালোবাসে। প্রথম তো মুসলমানকে এত ভালোবাসে, রাখার জায়গা নয়। এত ভালোবাসে মুসলমানদেরকে, ভালোবাসা রাখার জায়গা নয়। দ্বিতীয় ভালোবাসে আদিবাসীদেরকে, এত আদিবাসীদেরকে ভালোবাসছে, আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার সেগুলো ধ্বংস করে দিচ্ছে, ও জঙ্গল সব কেটে সাফ করে দিচ্ছে। দলিত ভাইদেরকে, নমশূদ্র ভাইদেরকে, মতুয়া ভাইদেরকে এত ভালোবাসে। আমার মতুয়া ভাই, নমশূদ্র ভাই, আদিবাসী ভাইরা রাখার জায়গা পাচ্ছে না, ভাবছে পশ্চিমবাংলার বাইরে রেখে আসতে হবে ভালোবাসাগুলোকে। কি করছে? আমার নমশূদ্র, দলিত, আদিবাসী, মতুয়া ভাইদের জন্য সরকারের কোটাতে এসসি রিজার্ভ, এসটি রিজার্ভ কোটা আছে। সেই এসটি এসসি রিজার্ভ কোটাতে যারা নন এসটি এসসি তারা চাকরি করছে। এই লড়াই আমি করি। বিধানসভার মধ্যে আমি বলি, তৃণমূলের একাধিক এসসি কোটার বিধায়ক আছে সমাজে, বিজেপির একাধিক এসসি এসটি কোটার বিধায়ক আছে, তাদেরকে শব্দ খরচ করতে দেখতে পাই না। কিন্তু আমি আমার নমশূদ্র ভাইদের জন্য, মতুয়া ভাইদের জন্য, দলিত ভাইদের জন্য, আদিবাসী ভাইদের জন্য, মুসলিম ভাইদের জন্য, বঞ্চিত মানুষের জন্য অ্যাসেম্বলি হাউসের মধ্যে চিৎকার করি। আমি যখন অ্যাসেম্বলি হাউসের মধ্যে চিৎকার করি, আমার প্রশ্নের উত্তর দিতে পারে না বলে বেটাকে 42 জেলে রাখো, পারে না উত্তর দিতে। আপনাদের এখানে যিনি বিধায়ক আছেন তিনাকে জিজ্ঞাসা করবেন একবার যে নওশাদ সিদ্দিকী ওখানে যে ঘুমায় না এমন এমন কোশ্চেন করে তোমার মন্ত্রীরা উত্তর দিতে ভয় পায়, জিজ্ঞাসা করবেন। দুঃখের বিষয়, পার্লামেন্ট টিভি যেমন আছে, বিধানসভা টিভি নাই। যদি বিধানসভা টিভি থাকতো আমি আপনাকে বলছি আমাকে এত কষ্ট করতে হতো না। আমার যা লড়াই আইনসভার মধ্যে, আমি যা মানুষের জন্য করি, সংযুক্ত মোর্চাতে আইএসএফের হয়ে বিধানসভার মধ্যে গিয়ে একা যার যেভাবে 293টাকে উপরে ভারী পড়ে যায়, যদি বিধানসভা টিভি থাকতো আমাকে এত লড়াই করতে হতো না। গ্রামে গঞ্জে ভিডিওটা পৌঁছে যেত আর আমি চুপচাপ ঘরে বসে থাকতাম। মানুষ বলে দিত ভাইজান আমাদের হয়ে কি বলছে না বিধানসভার মধ্যে গিয়ে ঘুমাচ্ছে, সেটা বুঝতে পারতাম। একটা ভিডিও মনে হয় লিক হয়েছিল না, তাও আমার মুখ দেখায়নি, আমার ভয়েসটা ছিল, বুঝতে পেরেছিলেন তো? এখানে গিয়ে গোগ গোগ করি না মানুষের কথা বলি, শুনতে পেয়েছিলেন তো আপনারা? তো এই ধরনের কথা হয়, এমন প্রশ্ন করি আপনাদের হয়ে, দলিতের হয়ে, আদিবাসীর হয়ে, মুসলিমের হয়ে, মানুষের হয়ে। তারা বলে পরে উত্তর দেব, মন্ত্রী বলে পরে উত্তর দেব। আর এত ভালোবেসে বলছে দলিতদেরকে ভালোবাসি। আরে দলিতদের ভালোবাসা খুব ভালো কথা, এসসি কোটাতে কেন মুসলিম চাকরি করবে প্রশ্নের উত্তর দিতে পারে না ওরা। সেটা দলিত ভাইদের জন্য তো। এসটি এসসি কোটাতে কেন উচ্চ বর্ণের মানুষরা চাকরি করবে এই প্রশ্ন যখনই করি, আমার নমশূদ্র ভাইদের হয়ে যখন কথা বলি, আমার দলিত ভাইদের হয়ে যখন কথা বলি, আদিবাসী ভাইদের হয়ে যখন কথা বলি, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার ফিরিয়ে দেবার যখন কথা বলি, দেবত্ব সম্পত্তি যেটা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে উৎসর্গ করে গিয়েছিল বা মন্দিরের নামে দিয়ে গিয়েছিল, যেটা হস্তান্তর যোগ্য নয়, সেই জমি কেন আজকে বেহাত হয়ে যাচ্ছে, সেই জমি কেন আজকে বিক্রি হয়ে যাচ্ছে, একথা যখন আমি বলছি আমার কথার উত্তর দিতে পারছে না, তখনই আমাকে বলছে নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল, ও না দাঁড়িয়ে আছে টুপি মাথায় দিয়ে ঘোরে, ও মুসলমান ছেলে, ওর কথা শোনা যাবে না। এইদিকে আমার হিন্দু সমাজের দেবত্ব সম্পত্তি বিক্রি করে ধ্বংস করে দিচ্ছে। আমি যখন আনিস খানের পাশে দাঁড়াই, পরিবারের পাশে দাঁড়াই, তাকে কেন হত্যা করা হলো তার জবাব চাই। ঈদে কেন 3 দিন ছুটি দেওয়া হলো না তার যখন জবাব চাই। ওয়াকফ প্রপার্টি কত বিঘা উদ্ধার হয়েছে তার যখন
লিস্ট হয়, আমি যখন ওবিসি কোটায় মুসলমানদের সংরক্ষণ ঠিক করে হচ্ছে না, শিক্ষা শাস্ত্রে মুসলমানরা পিছিয়ে গিয়েছে। 2011-এর আগে সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে মমতা ব্যানার্জি ভোট চেয়েছিল। এখন মুসলমানদের অবস্থা কোন জায়গায় আছে তার ডেটা যখন চাইছি, তখনই আমি বিজেপি দালাল হয়ে যাচ্ছি। যাব কোথায় ভাই? আমার নন মুসলিম ভাইদের অধিকারের কথা বললে মুসলমানদের দল মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে, আর মুসলিম ভাইদের অধিকারের কথা বললে বিজেপির দালাল। আমি এই জায়গা থেকে আপনাদের বলি, দেখবেন মমতা ব্যানার্জি ছলে কলে কৌশলে অনেক কথা বলে, কিন্তু কত টাকা নিয়েছি একবারও বলার সাহস নাই। আপনাদের এখানে যারা এই চালানার নেতা আছে ওদেরকে তো আমি ভাবি না, সমস্যা এখানে। নাহলে কতজনের নামে মামলা করবো এরা মামলায় ফেসে গেলে এদের পাশে দল দাঁড়াবে না। তার প্রমাণ দেব, অনুব্রত মণ্ডল দলের বাদ ছিল তো নাকি? খোঁজ নিয়ে দেখুন তো অনুব্রত মণ্ডলকে যে মামলায় ফেসে গিয়েছে দল টাকা দিচ্ছে কি? খোঁজ নিয়ে দেখুন পার্থবাবুর মামলা এখন কে চালাচ্ছে, জ্যোতিপ্রিয়বাবুর মামলা কে চালাচ্ছে? অত বড় বড় নেতাদের মামলা যদি দল না চালায়, আপনাদের পাড়ার চারানার মস্তানের মামলা কি দল চালাবে? ওই জন্য এদেরকে ছেড়ে রেখেছি, এখন অব্দি ছেড়ে রেখেছি। ওই আমাকে 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 যত আক্রমণ করছে ছেড়ে রেখেছি, কিন্তু এরা আমার ভাইকে আক্রমণ করলে, আপনাদের আক্রমণ করলে আমি কিন্তু ছাড়বো না, এটা মাথায় রাখুন। হ্যাঁ, ও বালুবাবু তো ও এখন যে ভালো করে চাল ডাল রেশনের ভালোই খেচ্ছে। এতদিন বাইরে খেয়েছে আপনাদের রেশন, এবার জেলে খেচ্ছে আমাদের দিয়া রেশন। ওনারা জেলে যাবে বলে আমি কিন্তু লড়াই করেছি, কেন জানেন? ওনাদের গিয়ে যদি ভালো ভালো খাবার পাই তার জন্য লড়াই আমি করেছি অ্যাসেম্বলি হাউসের মধ্যে, যে জেলের মধ্যে খারাপ খাবার দেওয়া হয় ভালো দেওয়া হোক। আমি তো মনে মনে ভাবছি আগামী দিনে তো পুরো টিমটাই জেলে থাকবে, অন্তত একটু ভালো খাক। আজকে আপনারা এখানে যারা মস্তানি করছে তাদেরকে বলবেন যে শান্ত হয়ে চলো, যার যে দল ভালো লাগছে করো না। যাদের জন্য মারামারি করছো, অভিষেক বাবু আর শুভেন্দু অধিকারীর কোনোদিন হাতাহাতি মারামারি হতে দেখলাম না, দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের কোনোদিন হাতাহাতি মারামারি হতে দেখলাম না। বাবু একটা বসে যাও না, ওদিকটা অনেকটা লোক আছে, বসে যাও, দেখতে অসুবিধা হচ্ছে, বসে যাও। ভলেন্টিয়ারে যিনি ব্যাচ পড়ে আছেন তিনি যদি দাঁড়িয়ে থাকেন লোকের অসুবিধা হতো, লোককে জাম করে। অধীর বাবুর সাথে আপনার পার্থ চ্যাটার্জি কোনোদিন মারামারি হতে দেখলাম না। মারামারি কোথায়? এই বুথে, আমরাডিতে, মিনাখাতে, সন্দেশখালীতে, বসিরহাটে, বারাসাতে, ঝাড়গ্রামে এই মারামারি কারা করছে? বুথের নেতারা। আমি অনুরোধ করছি আপনাদেরকে, বড় নেতারা গদিতে বসে আছে, এসি রুমে বসে তারা চা খাওয়া খাই করছে, একে অপরকে চা খাওয়াচ্ছে, আর আপনারা অন্তত ওদের কথাটা দেখে একটু শিক্ষা নিন। যাদের জন্য লড়াই করছেন, যাদের জন্য আপনার পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছেন, তাদের কথা একটু ভাবুন। অন্তত এসিতে না বসে চা খেতে পারলো নন এসিতে বসে আপনারা চা খাবেন, যে যেই দল করুক না কেন। ভাই, আজকে আমি এসে উপস্থিত হয়েছি লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন একটা এমপির কাজ কি? আমার আগে মুসা বক্তব্য দিতে গিয়ে একটা কথা বলেছে, হয়তো ওরকম ভাবে বুঝাতে চাইনি, সময় স্বল্প শর্ট করে বলে দিয়েছে। আমি বলি, প্রত্যেককে আমাদেরকে বার্ধক্যে উপনীত হতে হবে। তার বার্ধক্যজনিত কারণে বা অসুস্থতার কারণে তাকে আমরা খিল্লি করব না। দ্বিতীয় কথা হচ্ছে, দুঃখ লাগে আমাকে এটা, রেখা পাত্র মহাশয়া বিধান সাব ডিভিশন লোকসভার জ্ঞান নাই, আমি মেনে নিচ্ছি। মুসারকেও বলবো, আমিও বলবো, আপনারা শুনে রাখুন, ওরা কোনোদিন চায় না রেখা পাত্ররা শিক্ষিত হোক, ওরা কোনোদিন চায় না নওশাদরা শিক্ষিত হোক, ওরা কোনোদিন চায় না সঞ্জীব হাসদারা শিক্ষিত হোক। ওরা সবসময় চায় রেখা, নওশাদ, সঞ্জীব অশিক্ষিত থাকুক, আমাদের মাথায় কাঁটাল ভেঙে খাবে। বুঝতে পেরেছেন? আমি বিজেপির প্রার্থীরও সাফাই গাইছি না, আমাদের শিক্ষা কম বলে তো আমরা বলতে পারি এটা। আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব কাদের? ৭৫ বছর ধরে যারা দেশ স্বাধীন করে শাসন করেছে, যারা রাজ্য চালিয়েছে, তাদের দায়িত্ব তো আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা। কিন্তু ওরা আমাদেরকে অশিক্ষিত করে রেখেছে, কারণ অশিক্ষিত করে রাখলেই তো ওদের লাভ। আজকে যার বাড়ি থেকে অস্ত্রটা উদ্ধার হয়েছে, ভালো করে বুঝুন একটু, আপনার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়ি থেকে কিন্তু কোনোদিন অস্ত্র উদ্ধার হবে না। উদ্ধার কার বাড়ি থেকে হবে? ওই সঞ্জীব হাসদার বাড়ি থেকে, পাড়া থেকে, ওই মোহাম্মদ নওশাদের পাড়া থেকে, বা ওই রেখা মন্ডলের পাড়া থেকে উদ্ধার হবে, তার বাড়ি থেকে। কারণ ওই বড় নেতা জানে, ব্লকের নেতা জানে, বাড়িতে অস্ত্র রাখলে যদি উদ্ধার হয়, আবার বিদেশি অস্ত্র, আর্মস অ্যাক্ট খেলে জেলের আর বাইরের ভাত খেতে হবে না, জেলের ভাত খেতে হবে। তাহলে কাকে ফাঁসাবো?
কার বাড়িতে রাখবো? গরিব মানুষ, লে 5,000 টাকা রাখ, আর এই 4টে অস্ত্র তোর মেজাপুরের মাটির মধ্যে রাখ। আজকে ফাঁসলো কে? কে ফাঁসলো? ওই নামটা কি আতাবার না কি নাম, হ্যাঁ, আবু তালেব ফাঁসলো। কিন্তু আবু তালেবকে যে অস্ত্রটা রাখতে দিয়েছে সে বাবু কিন্তু সহজে ফাঁসবে না। কারণ আমার নাম যদি বলে তো ভাইজান রাখতে বলেছে, আমি ধরে নিলাম বলে ভাইজান রাখতে বলেছে, আমি কোর্টকে গিয়ে বলবো ওর মাথা খারাপ নাকি আমার ওর কাছে আমি রাখতে দেবো? বুঝতে পারো নি? তো সত্যিকারের যে ওকে রাখতে দিয়েছে তারও যদি নাম নাই, কোর্টকে গিয়ে কি বলবে? স্যার ওকে পুলিশ বা মারধর করে বা কেউ ঘুষ দিয়ে আমার নামে বলেছে। তাহলে তদন্তটা একটা জায়গায় গিয়ে আটকে গেল। ফাঁসলো কে? ওই রেখা, ওই আবু তালেব, ওই কোনো ভুট মিহুন্ডা, নালে হাঁসদা। কারণ আমাদেরকে সুকৌশলে দেখবেন শিক্ষাটা কেড়ে আমাদের কাছে রেখেছে, আমাদেরকে শিক্ষা কম আমাদের মধ্যে আছে, ভবিষ্যৎটা কি হবে আমরা বুঝছি না, বলে যেটা বলছে সেটা করে দিচ্ছি। এই মারামারি করতে বলছে যে মেরে দিচ্ছি, মারতে মারতে মরে গেল। যে মারা গেল সে ভূতের লোক মারা গেল, আর যে কেসটা খাবে জেলের যে যাবে সেও ভূতের লোক। যে দাদার জন্য মারামারি করতে বলা হলো সে দাদা হাত তুলে নেবে। তাই আপনাদের বলবো সৌজন্যতা রাজনীতি করুন। আমি অনুরোধ করব জুন মাসের 1 তারিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে থাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন। যে সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাইছি, কোনো জাতের বিভাজন থাকবে না, বর্ণের বিভাজন থাকবে না, শিক্ষার লড়াই হবে, স্বাস্থ্যের আন্দোলন হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত থেকে শুরু করে মায়েদেরকে 1200 টাকা 1000 টাকায় ভুল বুঝালে চলবে না। মায়েদের হাতে আমরা কাজ তুলে দেব, মায়েরা মাস গেলে 5-7 হাজার টাকা যাতে ইনকাম করে তার ব্যবস্থা আমরা মায়েদেরকে করে দেবো। এইটা আমরা ব্যবস্থা করব। এই লড়াইটা আমরা লড়তে চাইছি। এরপরও যদি ভালো না লাগে আপনারা ভোট দেবেন না, আমরা জোর করতে পারবো না, 500-1000 টাকা দিয়ে আপনার ভোটটা নিতে পারবো না, ভয় দেখিয়ে ভোটটা নিতে পারবো না। যদি সুযোগ দেন আপনারা, আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে ভোট চাওয়ার জন্য যেভাবে দাঁড়ে দাঁড়িয়ে এসে আমাদের এমপি ক্যান্ডিডেট ঘুরছে না, দাঁড়ে দাঁড়িয়ে এসে এমপি ক্যান্ডিডেট ঘুরছে তো, দাদা ভোটটা দেবেন, দাদা ভোটটা দেবেন, আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। 5 বছর আপনাদের দাঁড়ে থাকবে, দুয়ারে এমপি প্রকল্প আমরা চালু করব। দুয়ারে দুয়ারে যাবে। আপনাকে একটা এমপি শোয়ের জন্য, এমপির রেকমেন্ডেশনের জন্য কোনো আমচা চামচাকে ধরতে হবে না, কোনো সার্টিফিকেটের জন্য 1000, 1200, 1500 দিতে হবে না। এমপি সাহেব আপনাদেরকে আপনাদের কাগজ আপনাদের দ্বারে পৌঁছে দেবে, এই দায়িত্ব আমরা নিচ্ছি। আমি ভাঙড়ের বিধায়ক, আমি ভাঙড়ে যতটা টাইম দেওয়ার ইচ্ছা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এখন আমাকে চারিদিকে ছুটতে হচ্ছে। আমি ধন্যবাদ জানাই সারা রাজ্যের মানুষ কিন্তু তৃণমূল বিজেপির বাইনারিতে পড়ে গিয়েছিল, ভাঙড় কিন্তু আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। ভাঙড়ের মানুষকে স্যালুট জানাই। আজকে বুঝতে পারছেন ভাঙড়ের মানুষ সঠিক পথে আছে কি ভুল পথে আছে? ঠিক একই ভাবে বলছি, কোন বাইনারির দিকে যাওয়ার দরকার নেই। আপনারা আমাদের আক্তার রহমান বিশ্বাসকে জিতে পার্লামেন্টে পাঠান, বাকি 542টার সাথে কিভাবে লড়াই নিতে হবে, মানুষের কথা আনতে হবে সেটা দেখিয়ে দেবেন। কিন্তু আমি পরিষেবা থেকে হয়তো ভাঙড়ে সেই মতো আমি টাইম দিতে পারছি না, আমাকে সারা রাজ্যে ছুটতে হচ্ছে। কোন দিন আমি পুরুলিয়ায় ছুটে চলে যাচ্ছি, কোনদিন বাঁকুড়াতে যাচ্ছি, কোনদিন দার্জিলিং লোকসভায় যাচ্ছি, কোনদিন বালুরঘাট লোকসভাতে যাচ্ছি, সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে। ফলে আমার জন্য ভাঙড়ে হয়তো সময়টা আমাকে কম দেওয়া হচ্ছে, যেটা দিতে চেয়েছিলাম পারিনি। কিন্তু আপনাদের বলে রাখি, পরিষেবা থেকে কিন্তু কেউ ব্যাঘাত করছে না, ব্যাঘাত কারো ঘটছে না। আমাকে অনেকে ডাইরেক্ট ফোন করে, বাচ্চারাও ফোন করে, কাকু এই কি হয়েছে বাবু বলো। আমি তাই অবাক যে কাকু আমার একটা স্কলারশিপে, আমি 9 না 10-এ পড়ি, আমার একটা স্কলারশিপে সই করতে হবে, আমি কি করে করব? ফোন করেছে ডাইরেক্ট, আমাকে ভালো লাগে। তাই মধ্যখানে আমচা চামচা তো থাকবে কেন? ভোটটা তো আমাকে দেখে দিয়েছে। এমপির সাথে সাঙ্গপাঙ্গ থাকতে পারে, কিন্তু ডাইরেক্ট এমপির সাথে কথা বলবে, এই ব্যবস্থা করে দেবো। হ্যাঁ কি হচ্ছে বাবু? হ্যাঁ না এই ব্যাপার, ঠিক আছে। আমার জায়গা বললাম, কাগজ সেই জায়গায় পৌঁছে গেল, আমরা ওখান থেকে আমার কাছে আসলো, আমি না ভাঙড়ে গেল, সই করে ওখান থেকে তার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দিই। এই দায়িত্ব আমরা নেই। আপনারা যদি আগামী দিন আমাদের সুযোগ দেন, আমাদের এমপি এই দায়িত্ব আপনাদের নেবে। একটা এমপির কাজ কি আগে জানতে হবে। কটা বাজে? পার্লামেন্টে গিয়ে কারো অসুবিধা হচ্ছে না তো ভাই? রাস্তাটা জাম হচ্ছে না তো? আচ্ছা দূরে যারা আছেন আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো শুনতে? দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে, আর 5-7 মিনিট বলবো খুব বেশি হলে। আচ্ছা আপনাদের বলুন, একটা এমপির কাজ আপনাদেরকে জানতে হবে।
মায়েরা কারো অসুবিধা হচ্ছে না তো? একটা এমপির কাজ হচ্ছে এই লোকসভার যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করবে, লোকসভার মধ্যে, দেশের আইনসভার মধ্যে, যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে গিয়ে বলবে। প্রথম এটা কাজ। আর যারা শাসক পক্ষ থাকবে সেটাকে শুনে মিনিস্টারের মাধ্যমে সমাধান করবে। এইটা তো জনপ্রতিনিধি। এই বসিরহাটের 17-18 লক্ষ ভোটার যদি পার্লামেন্টে গিয়ে বলে আমাদের এই হাড়ুয়ার এই ব্রিজ ভেঙে গিয়েছে, এই ব্রিজ করতে হবে, শহীদ তিতুমিরের নামে, তার স্বাধীনতা সংগ্রামীর নামে এটা করতে হবে, আমাদের এখানে স্বাস্থ্যের ব্যবস্থা কলোনিতে চলে গিয়েছে, নতুন বাস রুট দরকার, রাস্তাঘাট ঠিকঠাক হচ্ছে না, স্কুলে টিচার নেই, হসপিটালে ডাক্তার নেই, হসপিটালে ঔষধ নেই, এই সব 16 লক্ষ 17 লক্ষ মানুষ দিল্লিতে গিয়ে বলে, কতজনের কথা শুনবে ভাই? তার কি শোনার ধৈর্য থাকবে না? সেই পলিসিটা আছে। ওর জন্য আমরা পলিসি ভোটিং সিস্টেম 10 লক্ষের লিমিটেশন ছিল, বাড়তে বাড়তে কোনো জায়গায় 14 লক্ষ 16 লক্ষ 18 লক্ষ হয়ে গিয়েছে। তাই এই বসিরহাট লোকসভার মানুষরা একজনকে ভোট দিয়ে পাঠাবে। অনেকজন দাঁড়াবে যে আমাকে ভোট দাও, আমি তোমাদের হয়ে ভালো কথা বলবো, অনেকে দাঁড়িয়েছে। এর মধ্যে থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে। তার কাজ কি হবে? এই বসিরহাট লোকসভার মানুষের যা অভাব অভিযোগগুলো আছে সেইগুলো গিয়ে সেখানে শোনানো, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি হবে? যে আইনসভার মধ্যে যেখানে আইন তৈরি হবে সেই আইনগুলো যেন জনগণের পক্ষে আসে, বা অনেক আইনের চেঞ্জেস আসে, অ্যামেন্ডমেন্ট হয়, সংশোধন হয়, সংযোজন হয়, সেই আইন যদি জনগণের পক্ষে আসে আরো বেশি ভালো করে আমাদের ইঞ্জিনিয়ার তার বুদ্ধি দিয়ে, পার্টির বুদ্ধি দিয়ে আরো ভালোভাবে যে আইন তৈরি হোক, জনগণের পক্ষে যাক, সে কথা বলবে। আর কি, যেটা অনেক কাজ আছে। আর একটা গুরুত্বপূর্ণ, এমন কোন আইন যদি অ্যামেন্ডমেন্ট হচ্ছে যেটা বা তৈরি হচ্ছে জনগণের বিপক্ষে যাবে, সেটা স্ট্রংলি সেটা ইফিউজ করবে, অপোজ করবে, বিরোধিতা করবে। আর একটা কি গুরুত্বপূর্ণ, যেটা শাসকেরও হয়তো মাথায় নাই, অনেকেরই মাথায় নাই, আমাদের আইএসএফ এর মাথায় আছে। আমাদের আখতার রহমান বিশ্বাসের মাধ্যমে আমরা পার্লামেন্টে অর্থাৎ দেশের আইনসভার মধ্যে জানাবো এইগুলো করুন, দেশের মানুষের উপকার হবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা বারবার বলে আসছি, মমতা ব্যানার্জি বলছেন নাকি দালাল রাজ বন্ধ হচ্ছে না হসপিটাল থেকে। আমরা বলেছি ব্লক হসপিটাল থেকে শুরু করে কলকাতার পিজি হসপিটাল পর্যন্ত ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেন। হসপিটালের সামনে বোর্ড লাগানো থাকবে যে কটা আইসিইউ আছে, কটা সিসিইউ আছে, কটা মেল ওয়ার্ড আছে, কটা ফিমেল ওয়ার্ড আছে, কটা জেনারেল ওয়ার্ড আছে, কটা শিশুদের চাইল্ড ওয়ার্ড আছে, সবটাই ঝুলবে। যে যাবে আগে সে পরিষেবা পাবে, দালাল রাজ থাকবে। আমরা শিয়ালদা কলকাতায় যদি যাই, শিয়ালদা ট্রেনে যাই, আমরা কোন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে হয় অ্যানাউন্সমেন্ট শুনি, না হলে কি করি ডিসপ্লে বোর্ডে গিয়ে দেখি। তো ওখানে তো অনেক পকেটমার অনেক দালালরাও আছে, আমাদের কিছু করতে পারে। তো আমাদের যদি বেডের প্রয়োজন হয়, সর্বপ্রথম আমরা এখান থেকে কেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য কলকাতায় যাব? এখানে পিজির মতো হসপিটাল কেন তৈরি হবে না? এই দাবিটা পার্লামেন্টের মধ্যে গিয়ে আখতার রহমান বিশ্বাস বলবে। যেমন রাজ্যের আইনসভার মধ্যে নওশাদ সিদ্দিকী বলছে, দেশের আইনসভার মধ্যে পার্লামেন্টে গিয়ে বলবে। জেলায় জেলায় এইমস এর মতো বা পিজি হসপিটালের মতো হসপিটাল তৈরি করতে হবে, আওয়াজ তুলবে। সর্বপ্রথম এই দাবি আমাদের, কিন্তু এখন তো তৈরি হচ্ছে না। এই লড়াইটা থাকতে হবে, আমাদেরকে লড়ে যেতে হবে। সুযোগ দিলে আমরা তৈরি করে দেখাবো। দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন প্রত্যন্ত এলাকা থেকে, এই মিনাখা থেকে শুরু করে কাকদ্বীপের রুগীরা কেন কলকাতায় যাবে, আপনার ঝাড়গ্রামের রুগীরা কেন কলকাতায় আসবে, দার্জিলিং এর রুগীরা কেন কলকাতায় ট্রিটমেন্ট করতে আসবে? দার্জিলিং, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই সমস্ত প্রত্যন্ত জেলাগুলোতে, পিছিয়ে পড়া জেলাগুলোতে, দূরবর্তী জেলাগুলোতে কেন পিজির হসপিটালের মতো, ক্যালকাটা মেডিকেলের মতো হসপিটাল হচ্ছে না? এর দাবি আমরা করছি। আগামী দিনে আপনারা সুযোগ দিলে আমরা প্রতিটা জেলায় বছরে একটা করে হলেও তৈরি করে দেখাবো, যদি সুযোগ দেন। কিন্তু এখন তো আমাদের হাতে নয়, এখন যে বুদ্ধিটা আছে সেটা আমরা দিচ্ছি। কি বলছি? ঠিক যেভাবে আমরা চাই বলছি যে ডিসপ্লে বোর্ড দেখলে আমরা ট্রেন ধরে চলে আসি, ঠিক ওইভাবে হসপিটালে গিয়ে যদি আমরা বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে বলছে বেড নাই, কিন্তু টাকা মারবেন 5,000 10,000 মারবেন, বেড পেয়ে যাবেন। কলকাতায় চলে যাবেন, বলবে বেড নাই, 20,000 30,000 50,000 মারবেন, বেড পেয়ে যাবেন। তাহলে ওটা বন্ধ করতে হবে। আমরা বলছি কি ডিসপ্লে বোর্ড লাগাও। এই যে ইউনিক আইডিয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিচ্ছে, পার্লামেন্টে গিয়ে এই
ধরনের ইউনিক ইউনিক আইডিয়া দেবে মানুষের জন্য আক্তার রহমান বিশ্বাস। তো এইগুলো করতে হবে। কিন্তু আমরা পার্লামেন্টে যাকে পাঠালাম সে কি আমাদের উপকার করেছে? সেটা টিকটক ভিডিও আস সেলফি নিতেই ব্যস্ত হয়ে গিয়েছে। যখন জনগণের বিপক্ষে, কৃষকের বিপক্ষে বিলটা পাস হয়েছিল, তার উচিত ছিল এখানকার যিনি বিদায়ী এমপি, তার উচিত ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি একা হলেও জনগণের বিপক্ষে যে কৃষক বিল এসেছে, কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষকদের ভোটলে পার্লামেন্টে গিয়েছে, সেই ভোটের সম্মান দেওয়ার জন্য কৃষকদের পক্ষ নিয়ে সেখানে একা হলেও প্রতিবাদ করা। কিন্তু দুঃখের বিষয় অপদার্থ বিদায়ী এমপি, আমি অপদার্থ বলছি, আমার শব্দটাকে কোট করবেন। আমার বড় ভাই যান কোন ধর্মীয় মাহফিল থেকে ধর্মীয় বিষয়ে একটা শব্দ প্রয়োগ করেছিল, তার জন্য অনেক গায়ে লেগেছিল। তার ছোট ভাই এসে বলছি বিদায়ী এমপি হচ্ছে অপদার্থ বিদায়ী এমপি, আর তাকে যারা টিকিট দিয়েছিল তারা ডবল অপদার্থ। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ডবল অপদার্থ। পারলে আমার নামে কিছু করতে বলবে। দাও, মিডিয়া রেখে অনেক কোশ্চেন করিয়েছিল, মিডিয়া আছে, আমাকে কোশ্চেন করতে বলো, জবাব আমি দিয়ে দেবো। অপদার্থ এই হাজী নজরুল ইসলামরা তাকে জিতিয়েছিলেন, অপদার্থ একজন ভদ্র মহিলাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল। আমরা কৃষকরা আমরা ভোট দিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের হয়ে কথা বলার জন্য, আর উনি ভদ্র মহিলা ওখানে গিয়ে আমাদের হয়ে কথা বলা তো দূরের কথা, টিকটক সেলফি নিচ্ছে। আর বিজেপি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সাথে তিনি ঘর সংসার করছেন। কোনো ঘর সংসার আমাদের অসুবিধা নাই, তার যাকে ভালো লেগেছে করবে। কিন্তু আমাদের ভোটটা তো নিয়ে তিনি আমাদেরকে বোকা বানিয়েছে, দায়িত্ব পালন করেনি। তিনি দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন বলছি আজকে আমি এখান থেকে। আর তার হয়ে যারা সওয়াল করছেন, এই হাজী নজরুল ইসলামকে বলবো, যদি তার হয়ে আপনি সওয়াল করেন তাহলে জন্ম আপনি ওকে ভাগ পেয়েছেন, আপনিও তার সমকক্ষ। আমরা পার্লামেন্টে পাঠালাম আমাদের বিরুদ্ধে যে বিলগুলো পাস হলে তার বিরোধিতা করা, আমাদের হয়ে কথা বলা। কিন্তু দুঃখের বিষয় ভুলে যাচ্ছি না রেখা পাত্র মহাশয়া, তার উদ্দেশ্যে বলছি বসিরহাটের মানুষ আপনাদেরকে ভোট দেবে না, বসিরহাটের কৃষকরা বিজেপির পক্ষে ভোট দেবে না, কারণ আমরা ভুলে যাচ্ছি না সেই ব্রিটিশ পিরিয়ডের মতো আমাদের সাথে আচরণ করার জন্য রেখা পাত্র মহাশয়াদের দলে বর্তমান দলের পক্ষ থেকে